আজকে জেনে নেব জলাভূমির ফসল সম্পর্কে, এবং জলাভূমির ফসলকে আমরা কি ধরনের উন্নত পদ্ধতিতে পরিচর্যা করলে পরে আমরা অনেক বেশি লাভবান হতে পারবো। আসলে জলাভূমিতে জলজ ফসলের চাষ আমরা করেই থাকি। তো আসুন না আজকে আমরা এই বিষয়ে জেনে নিই যে জলাভূমির ফসল ও জলজ এই ফসলের পরিচর্যা সম্পর্কে। আমাদের মধ্যে আমাদের আমন্ত্রণে আজ উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর আনন্দময় পুস্তে। ডক্টর পুস্তে, আপনাকে স্টুডিওতে স্বাগত। নমস্কার। তো যে কথাটা বলছিলাম, এই জলাভূমি তো জলাভূমি বলতে আমরা ঠিক কি বুঝবো, আপনার কাছে জেনে নিতে চাইব। জলাভূমি বলতে আমরা সাধারণ অর্থে বুঝি, যেটা মনে করুন একটা স্থায়ী প্রবাহমান বিশাল জলাশয়, মনে করুন সমুদ্র বা বড় নদী এরকম রয়েছে। আমাদের অন্তর্বর্তী অনেক বড় নদী রয়েছে, গঙ্গা রয়েছে। এ থেকে যে সমস্ত ছোট ছোট নদী, খাল, বিল বা কোনো রকম মনে করুন ডোবা, যে কোনো ধরনের পুকুর, নয়নজলি ইত্যাদি যেগুলো রয়েছে, বা ডাঙাজবির এই মধ্যবর্তী যে অঞ্চলটা, সেইগুলোকে আমরা ওয়েটল্যান্ডস ইংরেজিতে বলি এবং সেটাকে আমরা বাংলাতে জলাভূমি বলি। এবং এর বলতে গেলে পশ্চিমবঙ্গে এরকমভাবে যখন আমরা বলি, বেশ কিছু আমাদের পুকুর, নয়নজলি, ঝিল, বিল বা এরকম ধরনের পুকুর ইত্যাদি অনেক রয়েছে। সেটা কিন্তু আমাদের তার আয়তন বা সংখ্যা খুব একটা কম নয়। সেক্ষেত্রে আমরা দেখেছি পরিসংখ্যান অনুযায়ী প্রায় 14 থেকে 15 লক্ষের মতন ছোট বড় বিভিন্ন জলাশয় রয়েছে, মানে আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে। হ্যাঁ, সব মিলিয়ে এই যখনই জলাভূমির কথা আসে, জলাভূমির যেমন সম্ভাবনার কথা আমরা দেখছি, তার পাশাপাশি অনেক সমস্যাও রয়েছে। তো তা আমরা সেগুলো নিয়ে আগে একটু আমি একটা কথা বলি। এটা কিন্তু আমি মনে করি এখন আমাদের দেশ কেন, আমাদের দেশ আশেপাশের বা অন্য দেশেরও কথা বলছি, একটা জিনিস জানবেন, যে কোনো একটা বাস্তুতন্ত্র রক্ষা করতে গেলে তার কিন্তু স্থল এবং জলের কিন্তু সমপরিমাণ একটা সম্ভাবনা থাকার দরকার আছে। বিশেষ করে তার একটা সামঞ্জস্য থাকবে। যে কোনো জায়গার যে মনে করুন এখনকার দিনে চট করে গরম হয়ে যাচ্ছে, আবার অতিরিক্ত ঠান্ডা পড়ছে, তাকে আমরা ইংলিশে এক্সট্রিম ওয়েদার বলি। তো এইগুলো হচ্ছে, তার একটা কারণ হচ্ছে আমাদের এই জলাশয় বা জলাভূমির আয়তন কিন্তু দিন দিন কমে আসছে। মানে সেই জন্য একটা জলবায়ুর পরিবর্তন আমরা লক্ষ্য করছি। এগুলো কেন হচ্ছে তা আমি বলছি। মনে করুন অনেকগুলো দেখা যাচ্ছে যে পুকুরের যে তলদেশ বা কোনো একটা বড় বিশাল বিলের যে তলদেশ, তার আশেপাশে ধোঁয়া নিয়ে এসে ওখানে আস্তে আস্তে তার তলদেশটা আস্তে আস্তে উঁচু হয়ে যাচ্ছে, পলি জমে জমে। আবার মনে করুন এমন অনেক দেখছি যে তার ফলস্বরূপ কি হচ্ছে, যে অল্প যখন বৃষ্টিপাত হচ্ছে তাতেই দেখা যাচ্ছে সেটা ছাপিয়ে পার্শ্ববর্তী এলাকাকে সে বন্যা প্লাবিত করছে। আবার এমন মনে করুন জলবায়ুর যে এই বিভিন্ন রকম যে এক্সট্রিম ওয়েদার, সেটাও যেমন এর জন্য দায়ী। আবার একটা আমরা মনে করছি যে শহরের যে বিভিন্ন রকম আবর্জনা এই সমস্ত জলাশয়গুলিতে ডাম্প করা হচ্ছে, ফেলা হচ্ছে। শহরের নিকাশি ব্যবস্থা জলাভূমির সাথে যোগ হয়ে প্রতিনিয়ত জলকে দূষিত করছে। এবং প্রতিনিয়ত যে শহর বৃদ্ধি করে চলেছি বা শহরায়নের ফলেও কিন্তু সেটাও কিন্তু এই যে জলাভূমিকে অনেক সময় দেখা যাচ্ছে বুঝিয়ে ফেলা হচ্ছে। তার মানে এই যে জলাভূমি কমে যাওয়ার দরুন যে আমরা জানি যে এর কিন্তু তার একটা মানে সরাসরি প্রত্যক্ষ এবং পরোক্ষ তার কিন্তু তার প্রভাব রয়ে গেছে প্রকৃতির ওপর। সুতরাং এই দিক দিয়ে চলতে গেলে আমরা তার যে আমরা যেমন একটা প্রবলেম বা সমস্যার কথা বললাম, তার প্রতিকারের দিকটাও আমাকে বলা দরকার আছে। এবং আমি মনে করি কৃষক ভাইদের সেটাও জানা উচিত যে আমাদের দেশে কিন্তু বিভিন্ন প্রকল্প রয়েছে, যে আমাদের যে এক্সিস্টিং যেগুলো সিস্টেমগুলো রয়েছে, যে সমস্ত পুকুর রয়েছে, ডোবা রয়েছে, জলাশয় রয়েছে, নয়নজলি রয়েছে, সেগুলো কিন্তু আমরা পুনরায় সেগুলো কিন্তু সংস্কার করতে পারি, পরিষ্কার করতে পারি। ওই পরিষ্কার করার সময় আমি একটা কথা সবসময় যোগ দিই, যে পুকুরের তলদেশের যে পাঁক মাটিটা, যেটা 25 থেকে 30 সেন্টিমিটার পর্যন্ত, সেই পাঁকটা কৃষক বন্ধুদের আলাদা একটা জায়গায় রেখে দিতে হবে। তারপরে মনে করুন পুকুরের তলদেশ যতটা সম্ভব সংস্কার করা হলো, পরিষ্কার করা হলো, তার মাটিটা দিয়ে আশপাশের মনে করুন একটা জায়গা, ডাইক্স যেটাকে আমরা বলি, পাড় বাঁধানো হলো। এবং পরবর্তীকালে ওই যেটা পলিটা আমি মাটিটা তুলে রেখে দিয়েছিলাম, আমি সবসময় সেটা বলি যে তার জন্য বিঘা প্রতি 5-6 হাজার টাকা বেশি খরচ হবে। ওই পলি মাটিটা তখন নিয়ে কিন্তু পুকুরের তলদেশে চাপড়া করে করে সেটা কিন্তু পেস্টিং করে দিলে জল চট করে চুইয়ে নষ্ট হবে না। এবং সেটা জলটা যে বর্ষাকালীন যে জল, সেটা পুকুরে জমা হবে। এই জলটাকে আমরা কাজে লাগাতে পারি শুধু ফসলের জন্যই নয়,
পরবর্তীকালে শীতকালে বা অন্যান্য সময়ে যে আমরা ফসল তৈরি করব তাকে আমরা রিসাইক্লিং বলি ইংরেজিতে, অর্থাৎ ওই জলটাকে আমরা সেচের কাজে পরবর্তী ফসলে কাজ করতে পারি। সুতরাং এগুলো একটা হচ্ছে ভালো দিক বলে আমি মনে করি। এর জন্যে আমাদের সরকারের বা ভারত সরকারেরও বিভিন্ন রকম প্রকল্প রয়েছে। সেই যেমন মনে করুন 100 দিনের কাজ রয়েছে, পুকুর পরিষ্কার করা, সংস্কার করা, সেই কাজগুলো যে নরেগা প্রকল্প, এই কাজগুলো কিন্তু এর সাথে যুক্ত করলে আমরা মনে করি যে পুকুর যে সংস্কার হবে তাতে তুলনামূলকভাবে কোনো একটা জায়গার জল সঞ্চয়ের পরিমাণ অনেক বেড়ে যাবে এবং তার পরোক্ষ বা প্রত্যক্ষ যে ফ্ল্যাশ ফ্লাড আমরা বলি, তাৎক্ষণিক বন্যার হাত থেকেও কিন্তু রক্ষা পাওয়া যাবে। আর যে ভারসাম্যর কথা আপনি বলছিলেন যে জল এবং স্থল, এই যে সমতা, এই সমতাটাও কিন্তু বজায় থাকবে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই যে জলাভূমিকে আমরা কাজে লাগাবো কি করে? তো জলাভূমি থেকে আমরা অনেকটাই আয় উপার্জন বের করে নিতে পারি যদি আমরা বিভিন্ন জলজ ফসলের চাষ করি, তাই তো? তো জলাভূমির বিভিন্ন ফসলগুলো যদি আমাদের একটু বলেন। যেমন মনে করুন যে আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে যে নবপাললিক অঞ্চল বা পুরাতন পাললিক অঞ্চল, সমুদ্র উপকূলবর্তী অঞ্চল, এই সমস্ত যে সমস্ত অঞ্চল রয়েছে, এগুলো আমরা জানি যে আমাদের রাজ্যের মধ্যে মানে ডাঙা জমির মধ্যে প্রচুর পরিমাণে এরকম খাল, বিল, নয়নজলি ইত্যাদি রয়েছে। তা আমরা সেগুলোকে সংস্কার করে পরবর্তীকালে যে আমি যে ফসলগুলোর কথা বলবো সেই ফসলগুলো কিন্তু অধিকাংশই বর্ষার আগে থেকে শুরু হয় এবং বর্ষার পরে পর্যন্ত এটা কিন্তু কন্টিনিউ থেকে যায় এবং শীত আস্তে আস্তে ফসলগুলো অধিকাংশ ফসলেই কিন্তু সেগুলো পচে গিয়ে আবার সেগুলো জৈব সার হিসাবে পুকুরের তলদেশে গিয়ে জমা হয়, সেগুলো আমরা ব্যবহার করতে পারি। তা আমরা কি কি ফসলের কথা ভাবতে পারি? যেমন আমাদের একটা অধিক জলের ধান রয়েছে, আমরা জানি জল যেখানে বাড়বে সেই সাথে সাথে আমরা কিন্তু এমন অনেক জাত আছে, আমাদের ধানের জাত আছে যেগুলো কিন্তু আমরা সেখানে চাষ করতে পারি। সেগুলো আমাদের চুঁচড়ো ধান গবেষণা কেন্দ্র থেকেও নিতে পারি। অনেক ভালো ভালো জাত রয়েছে, যে কোনো জলের কতটা উচ্চতা হবে মানে সেই অনুপাতে সেই ধানগুলোকেই হবে এবং মোটামুটি ভালো ফলনশীল ধান হিসাবে আমরা সেগুলোকে জানি। এছাড়া মনে করুন খাদ্য ফসল ধান ছাড়া মনে করুন পানি ফল রয়েছে, মাখানা, তারপর লতি কচু বা জল কচু, এগুলো হচ্ছে মূলত আমাদের খাদ্য ফসল। আবার এমন অনেক ফসল রয়েছে যে মনে করুন খাওয়াও যায়, আবার তাতে কিন্তু সৌন্দর্যও রক্ষা হয়, সৌন্দর্যবর্ধক ফসল হিসাবে বলি। যেমন পদ্ম রয়েছে, শালুক রয়েছে, তারপরে জায়েন্ট ওয়াটার লিলি বা রয়্যাল ওয়াটার লিলি রয়েছে, যেটা আমরা দেখেছি, আমি প্রায় আমার অভিজ্ঞতায় দেখেছি থাইল্যান্ডে, জাপান, চায়না, ইন্দোনেশিয়া এই সমস্ত দেশে কিন্তু ব্যাপক হারে রয়্যাল ওয়াটার লিলি, ভিক্টোরিয়া অ্যামাজনিকা চাষ হয়। আমাদের দেশেও আছে, বোটানিক্যাল গার্ডেনে মেনটেন করা হয়। কিন্তু অন্যান্য যে ফসলগুলো মনে করুন পদ্ম বা শালুক, এগুলো কিন্তু তার বাজারে তার দাম আছে। এটা ঠিক মতনভাবে চাষ করলে কিন্তু তার থেকে একটা ভালো ফসল বা এরকম আমরা আশা করতে পারি। এছাড়া মনে করুন আরও কিছু ফসল রয়েছে যার বাণিজ্যিক বা অর্থকরীর দিক রয়েছে, কমার্শিয়াল ভ্যালু আছে। যেমন মনে করুন মাদুরকাঠি হতে পারে, হোগলা হতে পারে, বেত হতে পারে, তারপর শীতলপাটি হতে পারে, শোলা হতে পারে। তো এগুলো থেকে আমরা জানি প্রত্যেকটার তার যে এমনি দাম আছে, হয়তো এক আটি শোলার দাম বেশি নয়, কিন্তু শোলার থেকে এমন কিছু মূল্যবান দ্রব্য সামগ্রী তৈরি করা হয় যেটা 10,000, 20,000 টাকা পর্যন্ত দাম হতে পারে, তার বেশিও হতে পারে। এখন মনে করুন বিদেশে যে আমাদের যারা বিশেষ করে বাঙালি সম্প্রদায় বিদেশে রয়েছে, বিভিন্ন দেশে রয়েছে, তারা আমরা দেখছি আগে মাটির প্রতিমা যেত, পরবর্তীকালে অন্যান্য প্রতিমার যেত, এখন থার্মোকলেও গেছে, এখন দেখছি সোলার প্রতিমা যাচ্ছে। অর্থাৎ সোলার প্রতিমা একটা মা দুর্গার পূর্ণাঙ্গ মূর্তি 5 কেজি ওজন নয়, তাহলে সেটা কম ওজন হলো, সেটা ক্যারি করবা অনেক সুবিধে আছে এবং সেটা কোন একটা পুজোর পরে কোন একটা প্রতিষ্ঠান সে দেশে রেখে দিচ্ছে, আমি জানি, আমার অভিজ্ঞতা আছে। সুতরাং এগুলো হচ্ছে একটা যে বর্ধিত মূল্যকরণ, ভ্যালু অ্যাডিশন বলি, এগুলো হচ্ছে কিন্তু তার কিন্তু মূল্য আছে। আবার মনে করুন এই ফসলগুলো ছাড়াও আরো কিছু আয়ুর্বেদিক ফসল রয়েছে, যেমন প্রচুর রয়েছে ভেষজ গুণ রয়েছে। যেমন এরকম মনে করুন কুলেখাড়া, থানকুনি, হেলেঞ্চা, শুষ্নি, ব্রাহ্মী, কলমি ইত্যাদি। এগুলো প্রত্যেকটার একটা ভ্যালু আছে, দাম আছে, মূল্য আছে, যেগুলো কিন্তু আমরা সেই চাষে ব্রতী হতে পারি। এগুলো বাজারে তো পাওয়া যায়, এমনকি দেখা যাচ্ছে আমরা প্রতিদিন সেগুলো খাচ্ছিও বাজার থেকে কিনে নিয়ে এসে।
তা সেগুলো যদি একটু ভালো করে চাষবাস করা যায় তা স্বাভাবিক। তো এই ক্ষেত্রে আমি বলি যে এদের কেন আমরা চাষ করব, শুধু শুধু কেন খাবো, তার তো কিছু ব্যাপার আছে, তার তো কিছু খাদ্যগুণ আছে। যেমন মনে করুন, হ্যাঁ, যেমন মনে করুন আমি যেমন তাজা পানি ফল, সেখানে জল ছাড়া, জল প্রায় 70% জল আছে, আমরা যেটা তাজা পানি ফল বাজারে কিনে খাই বা দেখি। আবার কার্বোহাইড্রেটও প্রায় 23-24% কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে 4.7% এবং খুব কম পরিমাণে ফ্যাট আছে, যথেষ্ট পরিমাণে পুষ্টি রয়েছে। আবার মনে করুন মাখানার ধরুন, সেখানে প্রায় 70-76% সেখানে কিন্তু কার্বোহাইড্রেট রয়েছে, স্টার্চি মেটেরিয়াল। আবার সেখানে 9.7% প্রোটিন রয়েছে। সুতরাং এগুলো প্রত্যেকটা এক একটা ভ্যালু আছে। তেমনি জলকচু বা আমরা পানি কচু যেটাকে বলি, সেটাতেও যথেষ্ট পরিমাণে মিনারেলস আছে, কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে। তখন এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা খাদ্য ফসলে প্রচুর পরিমাণে খাদ্যগুণ রয়েছে, হ্যাঁ। এবং এছাড়া এই সমস্ত খাদ্য ফসল সহজপাচ্য, উপকারী এবং গ্রাম বাংলায় বহুল প্রচলিত ও অর্থনৈতিক দিক দিয়েও কিন্তু যথেষ্ট গুরুত্ব আছে। তা এই যে ডক্টর পুস্তে আপনি বলছিলেন যে এর পুষ্টি গুণের কথা, তো উন্নত পদ্ধতিতে এই সমস্ত ফসলের চাষবাস করতে গেলে কৃষক বন্ধুদের কোন কোন দিকে বেশি নজর রাখা উচিত? আমরা বলি আপনাকে যে প্রায় আমরা এই সমস্ত ফসলের ওপর আমরা প্রায় 2 দশক ধরে আমরা কাজ করেছি, এবং সেটা যে ভারতীয় কৃষি গবেষণা অনুসন্ধান পরিষদ, সেটা ভারত সরকারের, সে দিল্লির প্রজেক্ট, আমরা প্রায় 5-6টা প্রকল্প, যে স্বল্প মেয়াদী যে প্রকল্প 4 বছর 3 বছর করে এই বিভিন্ন এলাকাতে আমরা কাজ করে আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে কৃষক ভাইদের সঙ্গে দীর্ঘদিন থাকার ফলে, যে প্রত্যেকটা ফসল যদি আমরা সেরকম গুণগত মানের করতে চাই, তাহলে তার কতগুলো বিজ্ঞান ভিত্তিক যে চাষবাসের দিকে আমাদের কিন্তু নজর দিতে হবে। অনেক সময় দেখেছি, আমি সাধারণ অর্থে আপনাকে বলি, যে দেখা যাচ্ছে যে একটা জমিতে পানি ফল হচ্ছে, দেখা যাচ্ছে কৃষক ভাই সেই পানি ফলের জমিতে পরের বছর যে পানি ফল আবার বর্ষার আগে আগে, বর্ষার পরে পরেই বা ধরতে গেলে যখন পানি ফল থেকে চারা গাছ বেরোচ্ছে, দেখা যাচ্ছে সেখানে কিছু চারা গাছ রেখে দিয়ে বাদবাকি চারা গাছগুলো নিয়ে অন্য জায়গায় তারা পুঁতে দিচ্ছেন, অন্য মূল পুকুরে পুঁতে দিচ্ছেন। তা আমরা সবসময় বলি কৃষক ভাইদের যে একটা নার্সারি বা এরকম ধরনের ছোট চারা পুকুরে আপনি সেই চারাগুলো তৈরি করুন, এবং সেই চারাগুলো তৈরি করে পরবর্তীকালে যখন বর্ষার পরে পরে জল, যখন যে জায়গায় আপনার জল যেরকম অবস্থা থাকবে সেই উপযোগী সেখানকার মাটি তৈরি করে তবে সেখানে আপনি রোপণ করুন। সুতরাং বীজ বা চারা সংগ্রহ একজন কৃষকের পক্ষে কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। মনে করুন বীজ আমরা সংগ্রহ করতে বলি একজন কৃষক ভাইকে, মনে কোনো একটা জায়গায় পানি ফল হয়েছে, সেই পানি ফলের একটা 2 বিঘে পুকুরে একটা পানি ফল হয়েছে, তার 1 কাঠা বা 1.5 কাঠা জায়গা 1-2 ফল তোলার পরই আমরা বলি যে ওই জায়গা থেকে আর ফল না তুলতে, অর্থাৎ সেখানকার পরিপূর্ণতা যে ফলগুলো সেগুলো পরিপূর্ণ লাভ করবে, সেগুলো যখন পাকা মতন হবে, শক্ত মতন হবে, সেগুলো সেখান থেকে সংগ্রহ করে একটা নিকটবর্তী কোনো পুকুরে নাইলন জালের মধ্যে করে রেখে ডুবিয়ে রাখা যেতে পারে, কারণ এটা কখনোই ডাঙায় রাখা যাবে না, বা কোনো একটা মাটির বড় জালাতেও রেখে দেওয়া যাবে। কিন্তু তার যে সঠিক পরিচর্যা, মনে করুন আবার নার্সারি পুকুরে যখন ফেলা হবে তখন সেটাকে যদি আমরা ভালোভাবে শোধন করে না নিতে পারি, তা পরবর্তীকালে তার থেকে অনেক রোগ পোকামাকড় ইত্যাদি আমরা দেখতে পাবো। সুতরাং এগুলো হচ্ছে একটা দিক, যে একটা বিশেষ পরিচর্যাগত দিক রয়েছে আপনি বলছেন, মানে এক পুকুর থেকে আরেক পুকুরে, যেমন মনে করুন নার্সারি পুকুরে যেখানে চারা তৈরি হচ্ছে, সেটা পানি ফলই বলুন, মাখানাই বলুন আর জলকচুই বলুন না কেন, একটা জায়গায় চারা তৈরি হলো, সেই চারাটা নিয়ে যখন আমি মূল পুকুর বা মূল জমিতে, জলাশয়ে যখন আমি লাগাবো, এর যে পরিচর্যা, জমি তৈরির থেকে আরম্ভ করে বীজ বা চারা শোধন করার যে পদ্ধতি, সেটা কিন্তু আমাকে কিন্তু অক্ষরে অক্ষরে সেটাকে পালন করতে হবে। তা না হলে পরবর্তীকালে আমরা দেখা যাবে, যেহেতু পানি ফলটা খাদ্য ফসল, সরাসরি আমরা খাই, সুতরাং সেখানে আমি বলবো যত জৈব বা যে সমস্ত জৈব ওষুধ রয়েছে বাজারে পাওয়া যায় সেগুলোকেই ব্যবহার করতে, কারণ সে এমন কোনো কঠিন কোনো রাসায়নিক কোনো ওষুধ ব্যবহার করব না যেটা আমাদের শরীরের মধ্যে গেলে আমাদের শরীরে ক্ষতি হবে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে মনে করুন কতগুলো নিয়ম আছে, যে আমি বলে দিই, যেটা যেমন অধিক জলের ধান যেটা আমরা বলি, যদি বর্ষাকালে যেটা আমরা লাগাবো,
সেটা 20 থেকে 22 দিনের চারা রোপণ বর্ষার শুরু বা আষাঢ়ের প্রথম থেকে এটা শুরু করতে হবে। আবার মনে করুন লাগানোর দূরত্বটা কেমন হবে, 20 থেকে 25 সেন্টিমিটার দূরত্বে লাইন থেকে লাইন এবং গুছি থেকে গুছি। তা একসঙ্গে আমরা 3 থেকে 4টি চারা একসঙ্গে জেনারেলি লাগাই, সুতরাং বিঘে প্রতি 6 থেকে 8 কেজি মতন বীজ আমাদের লাগবে। এক্ষেত্রে আবার পানি ফল মনে করুন নার্সারি পুকুরে আমি লাগিয়ে কথা বললাম, এবং সেখান থেকে চারা নিয়ে মূল পুকুরে আমাদের কিন্তু রোপণ যেতে হবে। সেই রোপণটা কেমন হবে আমি পরিশোধনের কথা পরে বলছি, তার আগে বলছি কত দূরে দূরে আমি লাগাবো। মনে করুন 1 থেকে 1.5 মিটার লাইন থেকে লাইনে এবং গুছি থেকে গুছি লাগাতে পারি, এবং একসঙ্গে আমি একটি বা দুটি, কোনো সময় 3টি চারাও একসঙ্গে তলার দিকে একটা গিট বেঁধে সেটা মাটির মধ্যে পাঁক মাটিতে ঢুকিয়ে দিতে পারি। একটা জিনিস আমাদের মনে রাখা দরকার আছে, যে সমস্ত পুকুরে খুব ভালো পাঁক আছে, অন্তত 20 থেকে 25 সেন্টিমিটার পাঁক, এই প্রত্যেকটা ফসল কিন্তু সেই চাষের পক্ষে সেখানে চাষের পক্ষে কিন্তু উপযোগী। অর্থাৎ মাটিতে যদি পুকুরের তলদেশে যদি ভালো পাঁক না থাকে, তাহলে কৃষক ভাইকে গোবর সার, যখন মাটি পুকুর তুলনামূলকভাবে কম জল থাকবে তখন সেটা একটা পুকুর তৈরি করার ব্যাপারও থেকে যাবে, তখন কিন্তু কিংবা নিকটবর্তী কোনো পুকুর থেকে সেটা কিন্তু পাঁক মাটি বা নদীর যে পাড়ের যে অংশ, সে পাঁক মাটি কিন্তু সেখানে দিলে ভালো হবে। এখানে মনে করুন পানি ফলও এরকম 2 থেকে 3টি চারা একসঙ্গে গুছিতে গুছিতে করে লাগানো যাবে। জল কতটা দাঁড়ানো, এইবার আমি বলছি যে এই সমস্ত ফসল, বিশেষ করে পানি ফল, মাখানা, এদের একটা নিজস্ব ক্ষমতা আছে। একদিনে যদি 50 সেন্টিমিটার বা 60 সেন্টিমিটার যদি জল যদি না বাড়ে, বর্ষার জল যদি ধীরে ধীরে প্রতিদিন 5-6 সেন্টিমিটার পর্যন্ত সেই পুকুরের জল বাড়ে, এই গাছের এমন ক্ষমতা আছে যে ওই জলকে সে মানিয়ে মানিয়ে ঠিক কিন্তু বেড়ে যাবে, আর পুকুরে বেড়ে যাবে। অর্থাৎ এগুলো আমরা এমার্জেন্ট হাইড্রোফাইটস বলি। অর্থাৎ তাদের কি জাতীয় উদ্ভিদ এগুলো, তাদের তার মূল বা শিকড় যেটাকে আমরা বলছি, বা রাইজোম বলছি, রুট স্টক যেটাকে বলছি, সেটা কিন্তু মাটির সঙ্গে থাকছে, কিন্তু তার যে ডাল পালা বা লতা, সেটা জলকে ভেদ করে মাটির জলের উপরে ভাসতে থাকবে। অর্থাৎ তার ফুল বা ফলের যে ডেভেলপমেন্ট, সেটা কিন্তু ওই জলের উপরিদেশেই হবে, এবং সেখান থেকে কৃষক ভাইরা পানি ফলগুলো সংগ্রহ করে নেয়। সুতরাং এইগুলো হচ্ছে চাষবাসের একটা যেমন দিক, তেমনি আবার মনে করুন মাখানাও ঠিক এইরকম 1 থেকে 1.5 মিটার দূরে দূরে লাগাতে হবে, সেটা গাছ থেকে গাছে, আবার মনে করুন লাইন থেকে লাইনে, এবং এখানেও 1 থেকে 2টি চারা একসঙ্গে লাগানো যেতে পারে। এখানে তাহলে বিঘে প্রতি 4 থেকে 5 কেজি মতন বীজ লাগবে। এই দুটি পানি ফল এবং মাখানা, এটা বর্ষার শুরুর থেকে যেমন শুরু হলো, তেমনি সেপ্টেম্বরের পরের দিকটা থেকে জেনারেলি তাদের কিন্তু ফল তোলা শুরু হয়ে যায়, এবং অক্টোবরের দিকে প্রায় প্রতি 10 থেকে 15 দিন পর পর ফল তুলতে হয়, এবং নভেম্বরের মাসে যখন আসে, পুজোর পরে বা পুজোর সময় বা একটু আগে করে, এই সময় প্রচুর পরিমাণে ফল কিন্তু পাওয়া যায়, এবং তখন দেখা যাচ্ছে প্রায় প্রতি 2-3 দিন পরপরই সেগুলো ফলগুলোকে তুলতে হয়। তা সুতরাং এবং এই ফসল দুটো, বিশেষ করে পানি ফল, মাখানা, এগুলো কিন্তু শীতের সাথে সাথে কিন্তু আবার পুষতে শুরু করে এবং মাটির সঙ্গে মিশে যায় পুকুরের তলদেশে। তা সুতরাং এগুলো হচ্ছে চাষবাসের একটা দিক। তা আমি সেখানে বলবো যে বিশেষ করে কতগুলো যে সুষম যে খাদ্য, সেটাও কিন্তু আমাদের কিন্তু বজায় রাখতে হবে। পুকুরে যদি মনে করুন যে তলদেশে যদি ভালো পাঁক মাটি না থাকে, সেখানে কিন্তু বেশ কিছু আমাকে জৈব সার সেখানে প্রয়োগ করতে হবে। আপনি বলছেন যে এই সমস্ত ফসলের যে পুষ্টি পেতে ওদের জন্য যে বার বৃদ্ধির জন্য যে সমস্ত পরিচর্যা নিতে হবে তার কথা। তো সেখানে কি কি আমাদের করতে হচ্ছে? সেখানে মনে করুন যে পুকুরে যদি পাঁক মাটি ভালো থাকে, তাহলে হয়তো অত গোবর সার দিতে হবে না। তবু সেখানে আমরা বলবো যে অল্প পরিমাণ প্রতি বিঘা প্রতি মনে করুন 2 থেকে 3 কুইন্টাল মতন গোবর সার সেখানে দেওয়া যেতে পারে, কিংবা তার সেটা যদি নাও থাকে তাহলে 1 থেকে 1.5 কুইন্টাল মতন নিম কেক আমরা দিতে পারি, এবং সেটা লাগানোর অন্তপক্ষে কমপক্ষে 8 থেকে 10 দিন আগে সেটা দিতে হবে। এবং এছাড়া মনে করুন 6 থেকে 7 কেজি মতন যে নাইট্রোজেন, বা 30 থেকে 40 কেজি মতন যে সিঙ্গেল সুপার ফসফেট, এবং 4 থেকে 5 কেজি মতন মিউরেট অফ পটাশ
প্রতি বিঘে জমিতে কিন্তু দেওয়া যেতে পারে। এবং সেটা ইউরিয়াটা অনেক সময় আমরা মূল সার হিসাবে তার অর্ধেকটা দিতে পারি, পরবর্তীকালে সেটা অর্ধেকটা বা 1/3 সেটা আমরা স্প্রে করেও আমরা তার উপরে দিতে পারি। এবং যেহেতু এটা জিঙ্কের প্রয়োজনীয়তা আছে, আমরা দেখেছি, সুতরাং জিঙ্ক ঘটিত যে সমস্ত অনুখাদ্য পাওয়া যায়, বিশেষ করে চ্যালাবিন, সেটাও কিন্তু 0.5% আমরা কিন্তু আলাদা করে প্রতি 15 দিন পরপর যখন ফুল আসতে আরম্ভ করবে, প্রতি 15 দিন পরপর আমরা সেটা স্প্রে করতে পারি। এই পুকুরের স্প্রে করতে হবে? করা যাবে। আর মনে করুন যে আমি আর একটা কথা বলছিলাম, বিশেষ করে এই যতগুলো ফসল রয়েছে তার ভিতর কিন্তু লতিকচু বা জলকচুর একটা বিশেষ ভূমিকা আছে। সেক্ষেত্রে কিন্তু খুব ভালো জিনিস, এটা একটা খুব ভালো ফসল। আপনি তো জানেন, বিশেষ করে আমাদের ওপার বাংলা বলুন, বাংলাদেশ বলুন, বাংলাদেশে বিস্তীর্ণ অঞ্চল বা তার কাছে পিঠের যে অঞ্চলগুলো আমাদের পশ্চিমবঙ্গে, বিশেষ করে গাইঘাটা, উত্তর 24 পরগনার বিভিন্ন অঞ্চল বা নদিয়ার বিভিন্ন অঞ্চল, সেগুলো প্রচুর পরিমাণে কিন্তু জলকচু বা লতিকচুর চাষ হয় এবং এর থেকে প্রচুর পরিমাণে বেশ ভালো টাকা একজন কৃষক পরিবার কিন্তু উপার্জন করতে পারে। সেক্ষেত্রে ওর লাগানোর পদ্ধতি আমরা বলতে পারি যে সরাসরি চারা মূল পুকুরে অনেক সময় রোপণ করা যায়, বা অন্য জায়গায় একটা জায়গায় হলো আমরা সেখান থেকেও কিন্তু চারা সংগ্রহ করে মূল পুকুরে লাগাতে পারি। এর গোড়াতে খুব বেশি জল দাঁড়াবে না, মনে করুন 4 থেকে 5 সেন্টিমিটার, যেটা লতি কচুর জন্যে। তার বেশি কিন্তু জল দাঁড়ালে লতি কিন্তু ডুবে যাবে। কিন্তু যেটা জলকচু হিসাবে আমরা খাই, বাজারে কিন্তু পাওয়া যায়, সেটাতে কিন্তু দেখা যাবে সেটা কিন্তু প্রায় 40-50 সেন্টিমিটার মতন জল দাঁড়িয়ে থাকতে হবে। সুতরাং এটা একটি করে চারা লাগানো যেতে পারে এবং বিঘাতে প্রায় 4 থেকে 5 হাজার চারা লাগতে পারে। একটু যদি আমাদের বলেন যে এই সমস্ত জলজ ফসল চাষ করতে গিয়ে কি রোগ পোকার সমস্যা হতে পারে? রোগ পোকা তো যথেষ্ট পরিমাণে রোগ পোকার আক্রমণ হতে পারে, যে সবসময় যে কোনো বীজ বপন বা চারা রোপণের আগে সেটা কিন্তু শোধন করে নিতে হবে। জলজ ফসলের উল্লেখযোগ্য পোকাগুলোর মধ্যে যেমন বিটল বা পামড়ি পোকা হতে পারে, ব্লু বিটল হতে পারে, লেদা পোকা হতে পারে, লাল কৃমি, তাছাড়াও কিন্তু শামুক, গুগলি বা গেঁড়ি, কাঁকড়া, এগুলো কিন্তু খুব শত্রু। সুতরাং এর প্রতিকার বলতে গেলে সেক্ষেত্রে নিম তেল আমরা ব্যবহার করতে পারি, যেহেতু এটা খাদ্য ফসল। আরো একটা জিনিস, যেহেতু পুকুরে হয়তো মাছ চাষ থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে কি সেটা আমি আলোচনা পরে করছি। তা মনে করুন লেদা পোকা বা হলে বিউভেরিয়া ব্যাসিয়ানা, সেটাও আমরা করতে পারি। আবার মনে করুন নিম তেল আমরা 3 মিলিলিটার প্রতি লিটার জলে আমরা গুলে স্প্রে করতে পারি। যদি বেশি হয় নিতান্তই, তাহলে কিন্তু আমাদের অবন্ত বলে যে ওষুধটা আছে, সেটা 0.75 মিলিলিটার প্রতি লিটার জলে আমরা ব্যবহার করতে পারি। এছাড়া ডেলিগেট বলেও আরেকটা ওষুধ আছে, যে 1.2 মিলিলিটার প্রতি লিটার জলে স্প্রে করতে পারি। এবং অনেকগুলো রোগ রয়েছে যেগুলো কিন্তু গাছের ক্ষতি করে, যেমন গোড়া পচা, গুল্ম পচা, পাতা হলুদ হয়ে যাওয়া ইত্যাদি। এগুলোর জন্য অতি অবশ্যই আমি বলবো, পরবর্তীকালে কোনো স্প্রে করার থেকে যখন চারাটা আমি বা বীজটা যখন আমি পুকুরে ফেলবো, নার্সারি পুকুরে ফেলবো, বা চারাটাকে আমি যখন মূল পুকুরে রোপণ করব, তখনই কিন্তু সেটাকে আমাদের শোধন করে নিলে ভালো হবে। যেমন সেক্ষেত্রে আমরা যে কোনো ধরুন মনে করুন ম্যানকোজেব 2 গ্রাম বা তার সঙ্গে ব্যাভিস্টিন 1 গ্রাম, বা কবচ 2 গ্রাম তার সঙ্গে ব্যাভিস্টিন 1 গ্রাম, বা সাপ বলে যে ওষুধটা যেটা পাওয়া যায় সেটা 3 গ্রাম প্রতি লিটার জলে, যতখানি পরিমাণ জল লাগবে ওইগুলো ডোবাতে, সেরকম পরিমাণ জল দিয়ে আমরা শোধন করে নিলে খুব ভালো হবে। তো আমার প্রশ্ন হচ্ছে যে সেক্ষেত্রে মাছ চাষের কোনো ক্ষতি হবে কিনা, বা আমি একটা কথা বলে কি এটা চাষ করা যাবে? আমরা ইন্টিগ্রেটেড বা সমন্বিত চাষ পদ্ধতি বলি। তা সেক্ষেত্রে আমি যতগুলো ফসলের কথা বললাম, যদি লতিকচু হয় সেখানে মাছ চাষ করা যাবে না, যেহেতু অল্প পরিমাণ জল থাকে। কিন্তু যদি জলকচু হয়, পানি ফল বা মাখানা হয়, অতি অবশ্যই কিন্তু সেখানে কিন্তু মাছ চাষ করা যাবে। সেখানে আমাদের যে চলতি যে সমস্ত গ্রাম বাংলার মাছ রয়েছে, মনে করুন চ্যাং, লাঠা, শোল, গজার, শিঙি, মাগুর চাষ করা যাবে। তেমনি মনে করুন জিওল মাছের চাষ করা যাবে। এবং সেক্ষেত্রে আরও যেমন মনে করুন মিঠা জলের মাছ হিসাবে আমরা রুহু, কাতলা, মৃগেল, এই 3টে চাষ করতে পারি। সেক্ষেত্রে তো 4:3:3 রেশিওতে এগুলোকে আমরা চাষ করতে পারি। তখন একটা জিনিস আমি বলবো, সেক্ষেত্রে কিন্তু গাছ থেকে গাছের দূরত্ব বা লাইন থেকে লাইন দূরত্ব একটু বাড়াতে হবে। সেখানে 1.5 থেকে 2 মিটার দূরে দূরে করতে হবে। এরকম করলে কিন্তু, কারণ তাদেরও একটা জায়গা রেখে দিতে হবে যেখানে কিন্তু আমি মাছের খাবারটা প্রতিনিয়ত দেব, বা সপ্তাহে 1 দিন হলেও দেবো। তাহলে একটা কথা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি,
মাছের চাষটাও কিন্তু আমরা একটা বাড়তি আয় হিসাবে ক্ষেত্রে পেয়ে যাচ্ছি। এখন একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছা করছে, আমাদের হাতে সময় বেশি নেই আর ডক্টর পোস্ট, কেউ যদি আগ্রহী হন ওনারা কোথায় যোগাযোগ? আয় হতে পারে। আর যদি আপনি যে কথাটা বললেন, একজন কৃষক ভাই বা কোনো কৃষক বন্ধু বিশেষ করে যদি এই চাষে আগ্রহী হন, তাহলে তারা আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের শস্য বিজ্ঞান বিভাগে বা আমার সঙ্গেও তারা কিন্তু যোগাযোগ করতে পারেন, বা আমাদের যে বিভাগ রয়েছে সেখানেও এসে তারা কিন্তু যোগাযোগ করতে পারেন। কোথা থেকে চারা পাওয়া যেতে পারে, কোথা থেকে বীজ পাওয়া যেতে পারে, বা এই সম্বন্ধে কোনো কিছু বিজ্ঞান ভিত্তিক কোনো পুস্তিকা বা ইত্যাদি, সেগুলো আমরা কিন্তু যথেষ্ট সাহায্য করতে আমরা আগ্রহী। আমাদের হাতে সময় আর নেই। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন এতক্ষণ ধরে যে জলাভূমির ফসল ও উন্নত পদ্ধতিতে তার